ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল। আজকে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রথম অধ্যায়টি আছে ভৌত পরিবেশ, সেই ভৌত পরিবেশের প্রথম যে পার্টটা দেওয়া আছে সেই প্রথম পার্টটি আমরা আলোচনা করব। তো ইতিমধ্যেই তোমরা প্রত্যেকে স্কুল থেকে তোমাদের বইগুলো সংগ্রহ করে নিয়েছো। আমি আমার এই চ্যানেলে তোমাদের বিজ্ঞান, গণিত এবং ইংরেজির প্রত্যেকটা লেসন রেগুলারলি আপলোড করব, যাতে করে তোমাদের স্কুল বন্ধ থাকলেও পড়াশুনোটা চালিয়ে যেতে পারো। সেই জন্যই আমি এই চ্যানেলের মধ্য দিয়ে প্রত্যহ নতুন নতুন ভিডিও তৈরি করে আপলোড করব। আজকে আমরা তাহলে ভৌত পরিবেশ, তার মধ্যে যে প্রথম ইউনিটটি দেওয়া আছে তাপ, সেই তাপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে এখনো যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তো ভৌত পরিবেশ প্রথম দেওয়া আছে তাপ। এই তাপ জানতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ঠান্ডা ও গরমের ধারণা। ঠান্ডা ও গরমের ধারণা জানতে গেলে তার জন্য একটা খুব সুন্দর উদাহরণ তোমরা নিজেরাও বাড়িতে করতে পারো। যেমন ধরো, তোমরা বাড়িতে দুটো বাটি নেবে, দুটো বাটি নিয়ে একটাতে ঠান্ডা জল নেবে আর একটাতে তার তুলনায় একটু গরম জল নেবে। জলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর সেই বাটিতে নিয়ে নেবে। তাহলে এখন তোমরা ওই বাটির জলে হাত দিয়েই অর্থাৎ অনুভব করতে পারবে কোনটা গরম এবং কোনটা ঠান্ডা। কিন্তু যদি এরকম 5টা 6টা কি আরও বেশি বাটিতে জল রাখা হতো বিভিন্ন উষ্ণতার, তাহলে সেক্ষেত্রে তোমাদের ওই জলগুলো কোনটা গরম কোনটা ঠান্ডা বা কীরকম গরম সেরকম বলতে খুবই অসুবিধা হতো। অর্থাৎ প্রথমে যেটা আছে সেটায় হাত দিয়ে বললে গরম, তারপরে যেটা আছে সেটাতেও হাত দিয়ে বলবে এটা তো আরও গরম, তার থেকে একটু বেশি গরম, তারপরেরটা আর একটু বেশি গরম, তারপরেরটা আর একটু বেশি গরম। এইভাবে বোঝাতে অসুবিধা হবে। তো এই অসুবিধা দূর করতে গেলে আমাদের সংখ্যার প্রয়োজন হবে। যেমন ধরো, তুমি এবং তোমার বন্ধু বাজারে গেলে, তোমার বন্ধু ধরে নাও 5 কেজি আলু নিয়েছে। তুমি দোকানদারকে গিয়ে বললে যে আমার বন্ধুর থেকে কম আলু আমাকে দিন। কম বললে কতটা পরিমাণ সেটা তুমি বলছো না, বলছো যে বন্ধুর থেকে কম। সেক্ষেত্রে দোকানদার তোমায় আলু দিতে পারবে না। কম বললে সেক্ষেত্রে একটা আলুও বোঝাতে পারে, 4 কেজি আলু বোঝাতে পারে, 3 কেজি আলু বোঝাতে পারে। অথবা তুমি যদি বেশি বলতে তাহলে সেক্ষেত্রে 6 কেজি 7 কেজি বা আরও বেশি এভাবে বোঝাতো। তাহলে সঠিক ধারণা পাওয়া যেত না। যার জন্য আমরা কি করি, সংখ্যার সাহায্যে নিই। তোমার বন্ধু যদি 5 কেজি আলু নেয়, তুমি বলবে আমাকে 6 কেজি দিন, কিংবা বলতে পারো 4 কেজি দিন। তাহলে বলতে পারবো আমরা যে কে বেশি নিয়েছে কে কম নিয়েছে। সেরকমভাবে কোনো বস্তুর উষ্ণতা মাপার জন্য আমাদের সংখ্যার প্রয়োজন। তার জন্য আমাদের থার্মোমিটার ব্যবহার করতে হবে। তার আগে আমরা জানব যে উষ্ণতা জিনিসটা কী এবং তাপ কাকে বলে। তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়। এই তাপকে আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে মাপি। এবার তাপমাত্রা কি? তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে অথবা অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে। অর্থাৎ ধরে নাও দুটো উষ্ণতার তুমি বস্তুকে পরস্পরের কাছে রাখলে, একটা কম উষ্ণতা আর একটা বেশি উষ্ণতা। এক্ষেত্রে কম উষ্ণতার বস্তুটি বেশি উষ্ণতার বস্তু থেকে তাপ গ্রহণ করবে এবং বেশি উষ্ণতার বস্তুটি কম উষ্ণতার বস্তুকে তাপ দেবে অর্থাৎ ত্যাগ করবে। তো আমরা থার্মোমিটারের সাহায্যে কোনটা গরম বা কোনটা অর্থাৎ কোনটার বেশি উষ্ণতা এবং কোনটার উষ্ণতা কম সেটা আমরা জানতে পারবো। এইগুলো তোমাদের প্রথমে গল্প আকারে বইতে দেওয়া আছে। যেমন এখানে কয়েকটা ছবি আকারে দেওয়া আছে। ধরে নাও একটা পাত্রে দুটো থার্মোমিটার দিয়েছে। দুটো থার্মোমিটার দেওয়ার পর এই যে 1 নম্বর ছবিতে দেওয়া আছে যে দুটো থার্মোমিটার দেওয়া আছে, দুটো থার্মোমিটারের যে পার্ট সেই পার্টটা একই,
কিন্তু দ্বিতীয় যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটাতে একটাতে পাঠ বেশি দেখাচ্ছে আর একটাতে কম দেখাচ্ছে। এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার কারণ হচ্ছে এক্ষেত্রে আমরা দুটো আলাদা আলাদা থার্মোমিটার ব্যবহার করছি, অর্থাৎ একটা সেলসিয়াস স্কেলের থার্মোমিটার আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেলের থার্মোমিটার। এবার এখানে যেটা জানবো সেটা হচ্ছে যে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি যেটা, সেটাই হচ্ছে ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। একই রকমভাবে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212 ডিগ্রি ফারেনহাইট। এখানে এবার যেটা জানবো সেটা হচ্ছে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের থার্মোমিটারের মধ্যে সম্পর্ক। তাহলে এই যে ছবিটা দেওয়া আছে এই 5 নম্বর পেজে, এই 5 নম্বর পেজের ছবিটাতে তোমরা দেখেই বুঝতে পারছো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা সেলসিয়াস স্কেলে এবং সর্বোচ্চ যেটা মানে উচ্চ স্থিরাঙ্ক যেটা সেটা 100 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক এবং 212 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক। অর্থাৎ সেলসিয়াস স্কেলে যেটা 0 ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট স্কেলে সেটাই হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলে যেটা 100 ডিগ্রি সেলসিয়াস সেটাই হচ্ছে ফারেনহাইট স্কেলে 212 ডিগ্রি ফারেনহাইট। এর উদাহরণ তোমরা নিজেরা বাড়িতেই দেখেছো, যখন আমাদের কারো জ্বর হয় তখন আমরা কি করি, এই থার্মোমিটারের সাহায্যে আমাদের জ্বর মাপি। তা থার্মোমিটার যে থার্মোমিটারটা আমরা বাড়িতে ব্যবহার করি সেটা সাধারণত হয় ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলের থার্মোমিটার আমরা ব্যবহার করি। এই ফারেনহাইট স্কেলের থার্মোমিটারে আমাদের শরীরের তাপমাত্রা কখনো বলি 99 ডিগ্রি, কখনো বলি 100 জ্বর হয়েছে বা কখনো বলি 101 জ্বর হয়েছে, যেটাকে আমরা 1 বলি সেটাই হচ্ছে 101। এবার ওটা যদি আমরা সেলসিয়াস স্কেলে মাপতাম তাহলে সেলসিয়াস স্কেলে ওই পার্টটা হতো 37 ডিগ্রি কি 39 ডিগ্রি এইভাবে হতো। এবার আমরা এখানে জানবো যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। তো সেটা জানতে গেলে আমাদের তাহলে কি জানলাম আমরা, যে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস নিম্ন স্থিরাঙ্ক এবং উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। এবার একটা ধরে নিচ্ছি যে ধরা যাক একটি নির্দিষ্ট বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে সি এবং ফারেনহাইট স্কেলে এফ। সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 0 ডিগ্রি থেকে সি পর্যন্ত দূরত্ব এবং ফারেনহাইট স্কেলে 32 ডিগ্রি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বটা সমান। তাহলে এক্ষেত্রে এবার বলা যায় যে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে সি মধ্যে যতগুলো ঘর আছে এবং 32 থেকে এফের মধ্যে কতগুলো ঘর আছে সেটা আমাকে আগে জানতে হবে। আমরা আগেই জেনেছি যে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস এবং উচ্চ স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের 180 ঘরের সঙ্গে সমান। কি করে 180 পেলাম না 212 উচ্চ এবং নিম্ন হচ্ছে 32, তাহলে এদের মধ্যে টোটাল 180টা ঘর আছে। তাহলে আমরা বলতে পারি, তোমাদের এই বক্স করে দেওয়া আছে খুব সুন্দরভাবে, যে সেলসিয়াস স্কেলের 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ঐকিক নিয়মের মাধ্যমে সেলসিয়াস স্কেলের 1 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180/100 ঘরের সমান। তাহলে এখানে যেহেতু আমরা সি পার্থক্যটা সি ধরেছি, তাহলে সেক্ষেত্রে সি সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 100c/100 ঘরের সমান হবে। তাহলে এখান থেকে বলতে পারি এই যে সেলসিয়াস স্কেলের মানটাকে লিখলাম 100c বা 180c/100, এটাই হচ্ছে ফারেনহাইট স্কেলের পার্ট m-32। তাহলে এখান থেকে বলতে পারি 180c/100 = m-32। এবার এটাকে কাটাকাটি করলে বলতে পারি যে c/5 9c/5 = m-32, বা এখান থেকে বলতে পারি c/5 = m-32/9। এটাই হচ্ছে তোমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক c/5 = m-32/9। এখান থেকে তোমাদের কিছু গাণিতিক সমস্যা পরীক্ষায় থাকতে পারে, যেমন এখানে একটা দেওয়া আছে যে 40 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট স্কেলের কত সমান। তাহলে এটা বার করতে হবে। এখানে আমরা কি করব, সি এর মান 40 দেওয়া আছে, 40 বসাবো, দিয়ে ফারেনহাইট স্কেলের মানটা আমরা বার করব। এরপরে যেটা সেটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন এবং তাপের ধারণা। তাহলে উষ্ণতা পরিবর্তন এবং তাপের ধারণা একটু আগেই আমরা পড়েছি যে তাপ কাকে বলে। তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয়, এবং তাপমাত্রা হলো বস্তুর তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় ওই বস্তুটি অন্য কোনো বস্তুকে তাপ দেবে
না অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে। এটাই হচ্ছে উষ্ণতা বা তাপমাত্রা। এবার গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ। দুটি পাত্রে ঘরের উষ্ণতাকে আমরা 25 ডিগ্রি সেলসিয়াস ধরি, সমান পরিমাণে জল নেওয়া হলো, দিয়ে একটাকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফোটানো হলো এবং আরেকটাকে 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফোটানো হলো। এক্ষেত্রে কোনটাতে বেশি তাপ দেওয়া হলো? 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল ছিল, তাকে 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জলে পরিণত করতে গেলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপ দিতে হচ্ছে, এবং যে পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 75 ডিগ্রি সেলসিয়াস করা হচ্ছে সেখানে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হচ্ছে। এক্ষেত্রে বস্তু দুটো ঠান্ডা হতে কোনটা বেশি সময় নেবে? যেটার উষ্ণতা বেশি, অর্থাৎ যেটিকে বেশি সময় ধরে ফোটানো হয়েছে সেই তরলটা ঠান্ডা হতেও বেশি সময় নেবে, অর্থাৎ যার তাপমাত্রা বেশি সেটা বর্জন করতেও বেশি তার সময় নেবে। এখানে সেটাই বলা আছে যে উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি দ্বিগুণ করা হয় তাহলে বস্তুর নেওয়া তাপের পরিমাণও দ্বিগুণ হবে। এই জিনিসটা এখানে দেওয়া আছে। এবার বাইরে থেকে যতটা তাপ নেয় বা যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের সরল সম্পর্ক রয়েছে। এবার নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বাড়া বা কমার জন্য কোনো বস্তু কতটা তাপ বাইরে থেকে নেবে বা হারাবে সেটা বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্কে থাকে। অর্থাৎ বস্তুর ভর যদি বাড়ে সেক্ষেত্রে তাপ বাড়াতে বেশি সময় লাগবে, তাপমাত্রা বাড়বে বা কমবে সেটা বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্ক থাকে। এরপরে তার এখান থেকে আমরা বলতে পারি যে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য একটি বস্তু কতটা তাপ গ্রহণ বা বর্জন করবে তা বস্তুটি কোন পদার্থ দিয়ে তৈরি তার ওপরও নির্ভর করে। এসআই পদ্ধতিতে তাপ পরিমাপের একক হলো জুল এবং সিজিএস পদ্ধতিতে তাপ পরিমাপের একক হলো ক্যালোরি। এবার তাপ প্রয়োগে পদার্থের অবস্থার পরিবর্তন, অর্থাৎ তাপ প্রয়োগ করে পদার্থের অবস্থার পরিবর্তন করানো হয়। পদার্থের অবস্থার পরিবর্তন তাপ প্রয়োগে কিভাবে করানো হয়? না কোনো বস্তুকে যদি কঠিন বস্তুকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা তরলে পরিণত হয়, এবং তরল বস্তুকে যদি তাপ দেওয়া হয় তাহলে সেটা বাষ্পে পরিণত হয়। একই রকমভাবে বাষ্প থেকে যদি তাপ নিয়ে নেওয়া হয় তাহলে সেটা তরলে পরিণত হবে, এবং তরল বস্তুকে থেকে যদি তাপ নিয়ে নেওয়া হয় তাহলে সেটা কঠিন পদার্থে বা কঠিন অবস্থায় পরিণত হবে। এবার এখানে আমাদের যেটা জানতে হবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে লীন তাপ কাকে বলে। লীন তাপ বা অবস্থা পরিবর্তনের লীন তাপ। যে কোনো পদার্থ তার এক অবস্থা থেকে অন্য অবস্থায় বদলে যাওয়ার সময় বাইরে থেকে কিছুটা লীন তাপ সংগ্রহ করে অথবা হারায়, কিন্তু এই তাপ পদার্থের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায় না। তাহলে লীন তাপ কাকে বলে? না লীন তাপ হচ্ছে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয় তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লীন তাপ বলা হয়। তাহলে লীন তাপ কাকে বলে? একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয় তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লীন তাপ বলা হয়। এবার এখানে একটা কোশ্চেন পরীক্ষায় প্রায়ই আসে যে বরফ গলনের লীন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত করতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ দিতে হয়, অর্থাৎ গ্রহণ করে। একই রকমভাবে এখান থেকে আরও কোশ্চেন থাকতে পারে যে জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো? 537 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলকে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ বাষ্পে পরিণত করতে 537 ক্যালোরি তাপের প্রয়োজন। এছাড়া এই লীন তাপ সংক্রান্ত আরও কয়েকটা প্রশ্ন থাকে, যেমন হাতে স্পিরিট ঢালে ঠান্ডা লাগে কেন, অথবা মাটির কলসির জল গ্রীষ্মকালে ঠান্ডা থাকে কেন, অথবা যে স্নান করে ওঠার পর পাখা চালালে তার নিচে দাঁড়ালে ঠান্ডা বোধ হয় কেন, জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা হয় কেন, ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলো থাকে তোমাদের। এখানে যদি আমরা জানতে চাই যে স্পিরিট ঢাললে হাতে ঠান্ডা লাগে কেন, না স্পিরিট খুব উদ্বায়ু পদার্থ, অর্থাৎ এর বাষ্পভবন খুব দ্রুত হয়। এবার এই বাষ্পভবনের জন্য যে প্রয়োজনীয় লীন তাপ সেটা ওই হাত এবং পারিপার্শ্বিক থেকে
সংগ্রহ করে, যার জন্য হাত ঠান্ডা অনুভূত হয়। একই রকমভাবে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? না, মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের, এবং বেরিয়ে আসা জল তখন কলসি ও কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়। আজকে আমরা যতটা পড়লাম সেই পড়ার মধ্য থেকে যে প্রশ্নগুলো তোমাদের অবশ্যই করতে হবে সেগুলো তোমরা লিখে নাও। তো প্রথম যেটা জানতে হবে সেটা তাপ কাকে বলে, অর্থাৎ তাপের সংজ্ঞা। দুইয়ে জানতে হবে যেটা তাপমাত্রা বা উষ্ণতা কী, একই সঙ্গে তাপ ও তাপমাত্রার পার্থক্য। এরপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল থার্মোমিটারের মধ্যে সম্পর্ক। তারপরে যেটা জানতে হবে সেটা হচ্ছে লিন তাপ কাকে বলে, এবং এরই সঙ্গে সঙ্গে যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে যে শীতকালে সিমেন্টের মেঝে ঠান্ডা লাগে কেন। একই রকমভাবে যে খড়ের ছাউনি দেওয়া ঘর শীতকালে গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা থাকে কেন। এরপরে যে থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি লেখো। থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলি লেখো। এর পরের প্রশ্ন যেগুলো জানবো সেগুলো হচ্ছে, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো হয় সেগুলো হচ্ছে যে বরফ গলানোর লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। একই রকমভাবে জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। তারপরে একই রকমভাবে জানবো যে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গাটিতে ঠান্ডা অনুভূত হয় কেন। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। এছাড়াও জানবো যে শীতকালে খুব ঠান্ডা পড়লে পাখিরা তাদের পালক ফুলিয়ে রাখে কেন। একই রকমভাবে যে গরমকালে অর্থাৎ গ্রীষ্মকালের দুপুরে কুকুর জিভ বার করে থাকে কেন। এগুলো হচ্ছে তোমাদের এই অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে। তো এর পরের ভিডিওতে আমরা বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো পরপর আলোচনা করব।